আমাদের দেশে দুর্নীতিটা গ্রাস করে ফেলেছে। এবারে আপনি লক্ষ্য করেন যে বড় রাজনৈতিক দলগুলি চোর খুঁজতেছে নমিনেশন দেওয়ার জন্য। কমপক্ষে 10 কোটি, উপরে 20 কোটি, ঢাকা শহরে 60 কোটি, 80 কোটি, 100 কোটি টাকা খরচ করবে। এই টাকাগুলো কিভাবে আসবে? সুতরাং আমি তো মনে করি নির্বাচনের আগে যে ব্যবস্থাটা করা উচিত, যে সবাই প্রার্থী আগে নির্বাচন কমিশনে জমা দিবে, 3 মাস আগে, 2 মাস আগে জমা দিবে। জমা দেওয়ার পরে তাদেরকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করে দেখা হবে যে স্কিন টু বর্ন তিনি অনেস্ট আছে কিনা। অনেস্টি ছাড়া এই দেশ আর ঠিক করা যাবে না। আমি এটাকে প্রধান অন্তরায় মনে করি। কিন্তু এখন যে হলফনামা দিয়েছে, হলফনামা আপনার যে কোনো একটা ট্যাক্স লয়ারকে দিছে, বানায় দিছে যে আমার টাকা পয়সা বেশি দেখায় দাও, দিছে। এখনো দেখা গেছে বিএ পাস ছাত্র, সে পরামর্শক হিসেবে তার আয় জোগাড় করছে। বলেন আপনি বিএ পাস পরামর্শক কেমনে হয় বলেন? এটা কেউ বিশ্বাস করে? এবং সেটা কয়েক লক্ষ টাকা। তো এই জন্য বলছি যে এই যে যেটা দিচ্ছে হলফনামা, সবাই কম বেশি মিথ্যা কথা লিখেছে, আবার হাইডও করেছে। এমন এমন প্রার্থী আছে যে হাজার হাজার কোটি টাকার মালিক, সেও কিন্তু ওই যে খরচ 25 লাখ টাকা সিল করে দেওয়া হয়েছে, তার কাছাকাছি থাকার চেষ্টা করেছে। হ্যাঁ, বেশি দেখাতে চায় নাই। সুতরাং এই হলফনামা একদম মকারি আমি বলবো, এটা একদমই অপ্রয়োজনীয়। যেখানে ব্যাংক ডিফল্টারকে বের করে দেওয়া হচ্ছে, দ্বৈত নাগরিক আইন আছে সুস্পষ্ট, তারপরেও তার প্রার্থিতা বহাল করা হচ্ছে, সেখানে এই হলফনামার কোনো একদমই আমি বলবো মিনিংলেস। এটাতে আসলে সৎ লোক, এটা বাইন্ডিং দেওয়া উচিত ছিল, নমিনেশনের সংস্কারে বলা উচিত ছিল যে আমাদের দেশে যে আপনার দুর্নীতির যে প্রধান সমস্যা, এটাকে আগে চিহ্নিত করে আপনার প্রার্থী কেমন প্রার্থী দিবে এবং সেই প্রার্থীকে পরীক্ষা নিরীক্ষা করে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। সৎ কিনা এটা যাচাই করার পরে আপনার প্রার্থী, পার্লামেন্টে যদি চোর যায়, বলেন তো দেখি, একটা লোক 20 কোটি টাকা খরচ করে পার্লামেন্ট মেম্বার হলো, হ্যাঁ, সে তো মুদ্রাস্ফীতি সহ 30 কোটি টাকা চুরি করবে। পরবর্তী ইলেকশনের জন্য আবার মুদ্রাস্ফীতি সহ 5 বছর পরে সে 40 কোটি টাকা চুরি করবে। তো তাতে সিস্টেম চোর করে দিচ্ছে, আরো বড় চোর বানায় দিচ্ছে। সুতরাং এই পদ্ধতিতে এই দেশ ঠিক করা সম্ভব হবে না। আমি মনে করি এগুলো সব যত হলফনামা দিচ্ছে, অধিকাংশই, অধিকাংশ কি আমি বলবো 99% এটা ভুয়া। এটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। আপনি বলেন বিশেষ করে এনসিপির যারা হলফনামা দিচ্ছে, যারা তা ইনকাম দেখাইছে, হ্যাঁ, এগুলো তো একদমই আপনার একটারও কিন্তু এই আয় এটা হবে না। যেমন আপনি সারজিৎ আহমেদ বললেন, সে তো একসময় বলছে তার বাপ এই ছিল সেই ছিল, তার দাদার এই ছিল সেই ছিল। পরে তো দেখা গেছে যে তার বাপ সাধারণ লোক ছিল। হ্যাঁ, সে টাকা পাবে কোথায় বলেন? সে ব্যবসা দেখাইছে, তার ব্যবসা কিসের? তার ব্যবসা কিসের? সে তো আন্দোলনই করছে, সারাক্ষণ তো আন্দোলন করছে, তারপরে এনসিপি করছে। তার চাকরি ব্যয় করার সময় কোথায়, ব্যবসা করারই সময় কোথায়? তারা এই টাকায় যা দিচ্ছে, এই টাকা আসলো কোত্থেকে বলেন? কারণ এটাও ইলেকশন কমিশন বাধ্য করছে যে 25 লাখ টাকা দেখাইতেই হবে মিনিমাম, নাহলে সে নির্বাচনের অযোগ্য হবে। তো সবাই কম বেশি এরকমই দেখাইছে। এই হলফনামার সবই ভুয়া। এই জি, জি, মানে শুরু আবারও সেই গোড়ায় গলদ, সংসদে যাবার আগেই গলদের উপর দিয়ে ভর করেই আসলে যাচ্ছে। তাহলে আসলে সংস্কার সংস্কার যে শুনে আসলাম, সেই কথাটি আবারও বলতে বাধ্য হচ্ছে যে তাহলে সেই সংস্কারের জায়গাগুলো কোথায় হলো। একটু জেসমিন টুলি ওই জোটের সমীকরণটা নিয়ে কথা বলি। এই প্রসঙ্গটাও এম এ আজিজ তুলছিলেন যে ভোটের আগে জোট, এটাও আমাদের কালচারের একটা অংশ। এবারেও দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে আদর্শ বর্জন করে হলেও স্বার্থ সিদ্ধিতে নানান রকম জোট তো হচ্ছেই। আমরা শুরু থেকে দেখলাম জামাতের সাথে জামাত ইসলামী আন্দোলন একসাথে চলছে, এক বাক্সে ভোট, কিন্তু শেষের দিকে সে সমীকরণ পাল্টে গেল, সেখানে ইসলামী আন্দোলন বাদ হয়ে গেল, চলে আসলো এনসিপি। এরকম একটা ঘটনা আপনার কাছে আসলে মানে এই ভোটের আগে এই জোটের সমীকরণ এইবার কেমন মনে হয়?